মণি এবং মুক্তা দুই বোন তাদের মায়ের সঙ্গে গ্রামের একটা ছোট্ট একতলা বাড়িতে বাস করত। মণি ছোটবেলাতে পড়াশোনাতে খুবই ভালো হওয়ায় সে স্কলারশিপ পেয়ে বাইরে শহরে পড়তে চলে যায়। আর মণি শহরে চলে যাওয়ার পর মায়ের দেখাশোনা করতে হবে এই ভেবে মুক্তা তার মায়ের সঙ্গে গ্রামে থেকে যায়। অন্যদিকে মণি শহরে গিয়ে পড়াশোনা করার পর একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পায়। আর এদিকে মায়ের দেখাশোনা করতে গিয়ে মুক্তার বেশি দূর পড়াশোনা করা হয় না। তাই শম্পা দেবী নিজের পাড়ার একজন গরিব ছেলের সঙ্গে মুক্তার বিয়ে দেয়। আর এরই মধ্যে একদিন মণি তার মাকে ফোন করে বলে, কেমন আছো মা? তোমাকে একটা সুখবর দেওয়ার আছে। আমি গত 3 দিন আগে বিয়ে করেছি। এত তাড়াহুড়ো করে বিয়েটা করেছি না, আমি তোমাকে বলার সুযোগই পাইনি। তাই আমি এখন চাই তুমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার পরিবারের সবার সঙ্গে দেখা করো। সে তো খুব ভালোই কথা, তবে তুই যাকে বিয়ে করেছিস সে কি কাজ করে, কোথায় থাকে, সে সত্যি ভালো কিনা দেখে শুনে বিয়ে করেছিস তো? তোর ছোট বোনের আমি তো পাশের পাড়াতেই বিয়ে দিলাম। তুই বাইরে শহরে থাকিস, বিয়ের পরেও তো ওখানেই থাকবি। তাই মুক্তা যাতে আমার দেখাশোনা করতে পারে তাই ওকে আমি গ্রামেই বিয়ে দিলাম। ভালোই করেছো। আমি আমার অফিসের বসের ছেলে আকাশকে বিয়ে করেছি, তাই আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। বিয়েটা এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে, আমি তোমাকে কিছুই জানাতে পারিনি। আচ্ছা শোনো, 1 সপ্তাহের মধ্যেই আমার শ্বশুর বাড়িতে আমাদের রিসেপশন পার্টি আছে। তোমাকে আমি 4 দিন বাদে একটা গাড়ি পাঠিয়ে দেব। ওই গাড়ি করে তুমি আমার শ্বশুর বাড়িতে চলে এসো, কেমন? এমন কথা শুনে শম্পা দেবী খুবই খুশি হয়। তাই সেদিন থেকেই শহরে যাওয়ার জন্য শম্পা দেবী গোছগাছ করতে শুরু করে দেয়। আর এভাবেই 2-1 দিন কেটে যায়। এরই মধ্যে একদিন মুক্তা তার মায়ের কাছে আসে। আর মুক্তা যখন তার মায়ের ঘরে ব্যাগপত্র জামা কাপড় ছড়ানো ছিটানো অবস্থাতে দেখে, তখন সে অবাক হয়ে তার মাকে বলে, কোথায় যাচ্ছ মা? এত ব্যাগ গোছানো কিসের? আমাকে তো কিছুই জানাওনি। আমাদের তো সেরকম কোনো আত্মীয় নেই। তাহলে তুমি কোথায় যাচ্ছ? দিদিও তো 5-6 বছর ধরে আমাদের কোনো খোঁজ খবর নেয় না। কে বলেছে মণি আমার খোঁজ খবর নেয় না? কালকেই তো ফোন করেছিল। মণির এক বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে। মণি আমাকে ওর রিসেপশন পার্টিতে নিমন্ত্রণ করেছে, বুঝলি? দিদির বিয়ে হয়ে গেছে? কিন্তু দিদি তো আমাকে একবারও ফোন করে জানালো না। আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে এলাম বলেই তো জানতে পারলাম। মণির শ্বশুর বাড়ির লোকেরা অনেক বড় রিসেপশন পার্টির আয়োজন করছে, সেই উপলক্ষেই আমার মণির বাড়িতে যাওয়া। মণি বলেছে আর 2 দিন বাদে একটা গাড়ি পাঠিয়ে দেবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এমন কথা শুনে মনে মনে মুক্তা খুবই কষ্ট পায়, কারণ তার দিদি নিজের রিসেপশন পার্টিতে কেবলমাত্র মাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু মুক্তাকে সে একেবারে কোনো কথা জানায়নি। তাই মুক্তা মন খারাপ করে তখনই নিজের বাড়িতে ফিরে যায়। হয়তো আমি গরিব বলে দিদি আমাকে রিসেপশন পার্টিতে নিমন্ত্রণ করলো না। ঠিক আছে, আমিও আমার সাধ্যমতো একটা অনুষ্ঠানের আয়োজন করব। আর সেই অনুষ্ঠানে আমি দিদি আর মা দুজনকেই নিমন্ত্রণ করব। এভাবে দেখতে দেখতে আরো 2 দিন কাটে। আর একটা বড় সাদা গাড়ি শম্পা দেবীর বাড়ির সামনে এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে মণি নেমে আসে আর তার হাতে থাকে বিশাল বড় একটা বাক্স। এতদিন বাদে মণিকে দেখতে পেয়ে শম্পা দেবী খুবই খুশি হয়। আর তার উপর বড় গাড়ি এবং সেই বাক্স দেখে শম্পা দেবীর মাথা যেন ঘুরিয়ে আসে। আয় মা আয়, কতদিন বাদে তোকে দেখছি। তুই ভালো আছিস তো? তোর সাথে করে এটা কি এনেছিস? এত বড় বাক্স, কি আছে এই বাক্সর মধ্যে? আমার জন্য কি কিছু এনেছিস? হ্যাঁ মা, আমাদের শ্বশুর বাড়িতে যে পার্টিটা হবে সেখানে পরার জন্য এটার মধ্যে খুব সুন্দর একটা গাউন আছে। এই গাউনটার দাম 2 লক্ষ টাকা। এটা পরলে তোমাকে অপ্সরার মতো সুন্দর দেখাবে। এই সুন্দর গাউনটা ছাড়াও আমি তোমার জন্য আরো অনেক অনেক জুয়েলারি মেকআপ এনেছি। খুব ভালো করে সুন্দর করে সেজে গুজে তবেই কিন্তু তুমি পার্টিতে যেও। তোমাকে দেখে যেন আমার মা বলে মনে হয়, কেমন? সেই সুন্দর গাউন, জুয়েলারি এবং মেকআপ দেখে শম্পা দেবী খুবই খুশি হয়। অন্যদিকে পাড়ার লোকের মুখে মণির আসার কথা শুনে শম্পাও তাড়াতাড়ি করে নিজের বাড়িতে আসে। আর শম্পাও সেই সুন্দর সুন্দর জুয়েলারি, মেকআপ এবং গাউন দেখে খুবই অবাক হয়। দিদি, শুনলাম নাকি তুই বিয়ে করেছিস আর তোর শ্বশুর বাড়িতে রিসেপশন পার্টি হচ্ছে। কই, আমাকে তো নিমন্ত্রণ করলি না তুই? মায়ের জন্য এত কিছু আনলি, কিন্তু আমার জন্য কি এনেছিস তুই? আসলে আমি শুধু মাকেই পার্টিতে নিমন্ত্রণ করছি, তোকে নয়। তাহলে কেন তোর জন্য শুধু শুধু গাউন কিনে নিয়ে আসবো? তাছাড়া আমি আমার শ্বশুর বাড়িতে তোকে কি বলে পরিচয় দেব? তোর পড়াশোনার রূপ, শ্বশুর বাড়ির স্ট্যাটাস কিছুই তো নেই। তোকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেলে লজ্জায় আমার মাথা কাটা যাবে।
মনির মুখে এরকম কথা শুনি মুক্তার ভীষণ পরিমাণে খারাপ লাগে। আসলে মনি শহরে চাকরি করে, তাই সে নিজের ইনকাম করা টাকার বেশিরভাগটাই রূপচর্চার পেছনে ব্যয় করে থাকে। তাই মনির রূপের জৌলুস দিনের পর দিন বাড়তে থাকে। আর এদিকে মুক্তা সারা জীবন গ্রামে থেকে ভীষণ পরিমাণে খাটাখাটনি করে এসেছে, তাই তার রং একেবারে কালচে হয়ে আসে। আর সেদিন এরকম ভাবে দিদির কাছ থেকে অপমানিত হওয়ার পর মুক্তা কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়িতে ফিরে যায়। আমি কোনোদিনও ভাবিনি আমার দিদি আমাকে এত নিচু চোখে দেখে। সামনেই আমার বিবাহ বার্ষিকী আছে। আমার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা আমি অনেক বড় করে আয়োজন করার চেষ্টা করব, আর মাকেও আমি একটা দামি শাড়ি কিনে দেব। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। আর সেদিন দামি গাউন পরে এবং চকচকে জুয়েলারি পরার পর শম্পা দেবীকে একেবারে চেনাই যায় না, আর তাকে দেখে মনেও হয় না সে একজন গ্রামের মহিলা। দেখো মা, তোমাকে কি সুন্দর লাগছে। তোমাকে তো চেনাই যাচ্ছে না যে তুমি গ্রাম থেকে উঠে এসেছো। কাউকে আবার বলো না যে তুমি গ্রামে থাকো। আমি সবাইকে বলেছি তুমি এই শহরেই থাকো। তোমাকে কেউ জিজ্ঞাসা করলে তুমি একই কথা বলবে, কেমন? আচ্ছা বেশ, আমি কাউকে বলবো না। এবার তুই আমাকে তোর শ্বশুর বাড়ির লোকের সঙ্গে দেখা করা। এই শুনে মনি তার শ্বশুর বাড়ির পরিবারের সঙ্গে নিজের মায়ের পরিচয় করিয়ে দেয়। আর শম্পা দেবী নিজেকে সকলের কাছে বড়লোক দেখানোর জন্য নিজেকে বড়লোকের মেয়ে বলেই পরিচয় দেয়। কিন্তু তার সাজগোজ পোশাক আশাক দেখে কেউ তার প্রতি কোনো সন্দেহ করে না। আর সেদিন পার্টিতে বড়লোকই বিভিন্ন রকমের খাবার দেখে শম্পা দেবী নিজেকে কিছুতেই সামলাতে পারে না। এখানে এত ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে, চিকেন কাবাব, চিকেন স্যাটে, বিরিয়ানি, মাটন রেজালা, ফিশ কবিরাজি, আফগানি পোলাও। আমি তো কখনো এগুলোর নামও শুনিনি। এগুলো খুবই বড়লোকি খাবার। কি যেন আবার ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে, ককটেল না মকটেল জানি না। এটা একটু খেয়ে দেখি কেমন খেতে। সবই তো বড়লোকেদের খাবার, এগুলো তো গ্রামে পাওয়াই যায় না। এই বলে শম্পা দেবী একটা মকটেল অর্ডার করে খাওয়া শুরু করে। কিন্তু সেই মকটেল খেতে গিয়ে তার পরনের গাউনে অল্প একটু মকটেল পড়ে যায়, আর যা দেখে মনে ভীষণই রেগে যায়। তাই সে তখনই মায়ের কাছে এসে বলে, মা, তোমাকে কতবার বলেছি এটা একটা দামি গাউন, এটার দাম 2 লক্ষ টাকা। তুমি এর মধ্যে মকটেল ফেললে কোন আক্কেলে? আমার পুরো গাউনটাই তুমি নষ্ট করে দিলে। মকটেলটা ভুল করে গাউনের উপর পড়ে গেছে, তুই গাউনটা পরে কেচে নিতে পারবি তো। এত রাগারাগি করার কি আছে? আমি কি ইচ্ছা করে ফেলেছি বল? মায়ের কথা শুনে মনি কিছুতেই শান্ত হতে পারে না। তাই পার্টি শেষ হয়ে যাওয়ার পর মনি তার মায়ের কাছ থেকে সেই দামি গাউনটা চেয়ে নেয়, আর তার মাকে সেদিনই গ্রামের বাড়িতে রেখে আসে। সেদিনের পর থেকে শম্পা দেবী মনিকে বারবার ফোন করলেও মনি কিছুতেই তার মায়ের ফোন ধরে না। এভাবেই দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। আর একদিন মুক্তা তার মায়ের সঙ্গে আবার দেখা করতে আসে। মা, পরশু আমার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান, তাই তোমাকে নিমন্ত্রণ করতে এলাম। তুমি তো জানো আমার সামর্থ্য খুব বেশি নয়। একটা ছোট করে অনুষ্ঠানের আয়োজন করেছি, আর তোমার জন্য আমি এই বেনারসি শাড়িটা কিনেছি। তুমি এই শাড়িটা পরে পরশুদিন আমাদের বাড়িতে যাবে, কেমন? তুই নিজে কাজ করে তোর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেছিস, এতে আমি খুশি হয়েছি ঠিকই। কিন্তু তোর দিদির শ্বশুর বাড়ির মতো অত সুন্দর পার্টি হয়তো তোদের বাড়িতে হবে না। তবে যাই হোক, তোর সামর্থ্য অনুযায়ী তুই করেছিস, তাই আমি অবশ্যই যাব। এমন সময় দিদির বাড়িতে সুন্দর পার্টির কথা শুনে মুক্তার খারাপ লাগলেও সে কিছু বলতে পারে না। আর সেদিন বাড়িতে ফিরে যাওয়ার পরেই মুক্তা অনুষ্ঠানের আয়োজন করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে 2-1 দিন কাটে। আর মুক্তার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের দিন শম্পা দেবী সেই সিল্কের বেনারসি শাড়ি পরে মুক্তাদের বাড়িতে গিয়ে হাজির হয়। এমন সময় মুক্তা তার মাকে দেখে খুবই যত্ন করে তাকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে খাওয়াতে শুরু করে। মা, আজকে আমি তোমার প্রিয় লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেছি। কুমড়ো দিয়ে মুসুরির ডাল, আলু উচ্ছে ভাজা, নিম বেগুন, শামুকের তরকারি, কাঁকড়ার চচ্চড়ি এসব রান্না করেছি। এসব তো তোমার খুবই পছন্দের। কে বলেছে তোকে আমার এসব খাবার পছন্দ? আমি তো বিরিয়ানি, ফিশ কবিরাজি, চিকেন কাবাব এগুলো খেতে ভালোবাসি। কোথায় তুই সেই খাবারগুলো রান্না করে খাওয়াবি তা নয়, তুই শামুকের তরকারি আর কাঁকড়ার চচ্চড়ি রান্না করেছিস। আমার এগুলো মোটেই ভালো লাগে না। সে কি মা, এসব খাবার তো তোমার খুব পছন্দ ছিল। বিয়ের আগে তুমি শামুক আর কাঁকড়া খেতে চাইলে আমি তোমাকে পুকুর থেকে শামুক কাঁকড়া তুলে নিয়ে এসে রান্না করে খাওয়াতাম। তুমি তো হাসি মুখে খেয়ে নিতে, আর এখন বলছো তোমার ভালো লাগছে না। এমন সময় শম্পা দেবী খুবই রেগে যায়।
সে কিছুতেই নিজের পুরানো প্রিয় খাবারগুলোর কথা স্বীকার করতে চায় না, আর এমনকি সে নিজের মেয়ের উপর রাগ দেখিয়ে বাড়িতে ফিরে যায়। আর সেদিনও শম্পা দেবী তার বড় মেয়ে মণিকে অনেকবার করে ফোন করে, কিন্তু মণি কিছুতেই তার মায়ের ফোন ধরে না। তাই একদিন হঠাৎ করেই শম্পা দেবী মণির শ্বশুর বাড়িতে যায়, আর সেখানে গিয়ে চিৎকার করে মণিকে ডাকতে শুরু করে। মণি, এই মণি, মনে হচ্ছে বাইরে কেউ তোমার নাম ধরে অনেকক্ষণ থেকে ডাকছে, একবার দেখে এসো তো, এত সাত সকালে কে এলো? আকাশের কথা শুনে মণি ব্যালকনিতে এসে দেখে তার মা নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মণি মণি বলে চিৎকার করছে, আর যা দেখে মণি ভীষণই রেগে যায়। ও কেউ না, পাগল টাগল হবে হয়তো, আমি কাউকেই তো চিনি না এখানে, এত সকালে আমাকে আবার কে ডাকবে? তুমি শুয়ে পড়ো, আমি বাথরুম থেকে আসছি। এই বলে মণি নিচে চলে যায়। আর মণি তার মাকে এমন সময় সস্তার একটা বেনারসি শাড়ি পরে থাকতে দেখে বলে, তোমাকে আমি কি বলেছিলাম, এখানে আসতে বলেছি, আর এত বাজে একটা নোংরা শাড়ি পরে তুমি চলে এসেছো। তুমি জানো না শ্বশুর বাড়িতে আমার একটা মান সম্মান আছে? তুমি এখানে কি করতে এসেছো বলো? এ তুই কি বলছিস? আমি তো তোর সঙ্গে দেখা করতে এসেছি। তোদের বাড়ির পার্টি শেষ হয়ে যাওয়ার পর আমি তোকে কতবার ফোন করেছি, কিন্তু তুই একবারও আমার ফোন ধরিসনি, তাই আমি তোকে দেখতে এলাম। শোনো মা, আমি তোমাকে পার্টিতে ইনভাইট করেছিলাম যাতে আমাকে কেউ বেওয়ারিশ কিংবা অনাথ না ভাবে। এত বড় ঘরে আমার বিয়ে হয়েছে, আমার পরিবারের কেউ যদি রিসেপশন পার্টিতে না আসতো তাহলে ব্যাপারটা খুব খারাপ দেখাতো। সেই জন্য আমি নিজে অত দামি ড্রেস পরিয়ে তোমাকে পার্টিতে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আর তোমার কোনো প্রয়োজন নেই, তুমি আসতে পারো। আমি কোথায় যাব? তুই যদি আমাকে না দেখিস আর আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করবি তুই, আমি তো তোর মা হই, বল। অন্যদিকে মুক্তা বাপের বাড়িতে গিয়ে তার মাকে কিছুতেই খুঁজে পায় না, যার ফলে মুক্তা তার মায়ের সন্ধান করতে করতে শহরে মণিদের বাড়িতে এসে পৌঁছায়। মা, তুমি আমার সঙ্গে চলো, এতদিন তো আমি তোমার দেখাশোনা করেছি, হঠাৎ করে কি এমন হলো যে তুমি আমার আদর যত্ন নিতে চাইছো না? তোমার বড় মেয়ে গত 5-6 বছরে একবারও তোমাকে ফোন করেনি, তোমার খোঁজ খবর নেয়নি। তুমি অসুস্থ হলে তোমার দেখাশোনা করা, তোমাকে খাওয়ানো, সবকিছুর খেয়াল আমি রেখেছি। আর এখন তোমার বড় মেয়ে বড়লোক হয়ে গেছে বলে তুমি তার সঙ্গে থাকতে চাইছো? আমি জানি তুই আমার এতদিন খেয়াল রেখেছিস, কিন্তু মনিও তো আমার মেয়ে, আমার কি ওর কাছে থাকার ইচ্ছে করে না? এমন সময় নিজের মা এবং ছোট বোনের কথা শুনি মনি নিজের ভুল বুঝতে পারে, কারণ সত্যি সে এতদিনে তার মায়ের কোনো খেয়াল রাখেনি, এমনকি মায়ের কোনো খোঁজ খবর নেয়নি। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো এরকম করব না। আজকে থেকে আমি তোমার আর বোনের সম্পূর্ণ দায়িত্ব নিলাম। সেদিনের পর থেকে মনি তার মায়ের এবং বোনের সমস্ত দায়িত্ব গ্রহণ করে। সে মাসে মাসে তার মা এবং বোনকে সংসার খরচে টাকা পাঠায়, এমনকি মায়ের জন্য এবং বোনের জন্য সুন্দর করে বাড়ি তৈরি করে দেয়, যার ফলে মনি এবং তার মা দুজনেই খুবই খুশি হয়। সকাল সকাল খুশি মনে পরীক্ষা দিতে এসে বিকাশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অবাক হয়ে যায়। তাদের সারা গ্রামে কোথাও জল না জমলেও তাদের স্কুলে একেবারে জল থই থই করছে, যেন স্কুলে বন্যা হয়েছে। স্কুলের এমন অবস্থা দেখে সমস্ত ছাত্রছাত্রীরা ভীষণ চিন্তায় পড়ে। তারা একে অপরের সঙ্গে নানান রকমের আলোচনা করতে থাকে। আমাদের গোটা গ্রামে তো এত জল কোথাও হয়নি, তাহলে আমাদের স্কুলে এমন বন্যা হলো কিভাবে? এত জলের মধ্যে বসে কি আমরা পরীক্ষা দিতে পারবো? পরীক্ষা পিছিয়ে গেলে তো ভালোই হবে, আরো কয়েকদিন পড়ার সময় পেয়ে যাব। আমার এমনিতেও আজকের পড়াটা ভালো করে হয়নি, আমি তো চাইছিলাম যে কোনোভাবে যেন আজকের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়। উপর বললে আমার কথা শুনে নিয়েছে। আজকে আমাদের প্রথম পরীক্ষা, আর আজকে এসব? না না, পরীক্ষা বাতিল করলে তো খুব মুশকিল হয়ে যাবে, সব পরীক্ষাই তো তাহলে পিছিয়ে যাবে। আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, আমি তো কিছুতেই চাইবো না আজকের পরীক্ষাটা পিছিয়ে যাক কিংবা বাতিল হয়ে যাক। এমন সময় সেখানে রেশমি ম্যাডাম চলে আসে। কারোর কোনো পরীক্ষা বাতিল হবে না, যেরকম যা নিয়মে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাই হবে। জলে পা ডুবিয়ে বেঞ্চে বসে পরীক্ষা দিতে অসুবিধা হলে দাঁড়িয়ে পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষা তো হবেই। কিন্তু ম্যাডাম, স্কুলের মধ্যে এরকম বন্যা হলে সবাইকে তো ছুটি দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কেন পরীক্ষা হবে? এরকম ভাবে পরীক্ষা দিলে আমাদের শরীর খারাপ করবে তো, আর তারপরে বাকি পরীক্ষাগুলো তো আর দিতে পারবো না। এই বছর তো সব পরীক্ষাই হবে, ঝড় হোক বন্যা হোক, এমনকি যদি ভূমিকম্পও হয় তাহলেও পরীক্ষা বন্ধ হবে না। এবার প্রত্যেকের ক্লাসে চলে যাও। জলে ভিজে কারো শরীর খারাপ হলে তার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ নেবে, কিন্তু পরীক্ষা বন্ধ হওয়া চলবে না।
রেশমি ম্যাডাম বিকাশপুর মাধ্যমিক বিদ্যালয়ের হেডমিস্ট্রেস ছিল। প্রধান শিক্ষিকা নিজে এসে সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা দিতে যাওয়ার কথা বললে কেউ আর তার কথা ফিরিয়ে দিতে পারে না। লিখতে লিখতে হঠাৎই ঋত্বিকার পরীক্ষার একটা পাতা উড়ে গিয়ে জলে পড়ে যায়। এই দেখে ঋত্বিকা খুবই কাঁদতে থাকে। আমি কতটা লিখেছিলাম, সেই পাতাটা তো পড়ে গেল। আমি তো এবার পাশ করতেই পারবো না, আর হাতে তো বেশি সময়ও নেই। এবার আমি কি করব? যত তাড়াতাড়ি পারবি লিখতে থাক। এখন যেগুলো লিখেছিস সেগুলো তাড়াতাড়ি শেষ করে ফেল, তারপর আবার ওই পুরানোগুলো লেখার চেষ্টা করিস, ঠিক সময় মতো হয়ে যাবে। হবে না রে রোহিত, আমি সব বড় বড় প্রশ্নের উত্তরগুলো লিখেছিলাম। মা বলেছিল বড় প্রশ্ন আগে করতে, কারণ ছোট প্রশ্ন লিখতে বেশি সময় লাগে না। আমি আর এবার পাশ করতে পারবো না। কি ব্যাপার, কি এত কথা হচ্ছে কেন এখানে? স্কুলে জল জমেছে বলে তোমরা কি ভেবেছো তোমরা পরীক্ষার হলে বসে কথা বলবে আর আমরা কেউ লক্ষ্য করব না? স্কুলে জল জমুক আর ভূমিকম্প হোক, যেরকম ভাবে গার্ড দেওয়ার কথা সেভাবেই দেওয়া হবে। তারপরেও তোমরা সবাই কথা বলছো কেন? ঋতিকার পরীক্ষার খাতাতে জল পড়ে গেছে ম্যাডাম, তাই ও কাঁদছিল, আমি ওকে বোঝাচ্ছিলাম। ঋত্বিকার জন্য তোমাদের সবাইকে আমি আরো আধ ঘন্টা করে সময় দিচ্ছি। যে যতটা পারবে ভালো করে লিখবে। ঋত্বিকা, তুমি চেষ্টা করবে এই আধ ঘন্টাতেই ভিজে যাওয়া খাতায় তুমি যে কটা প্রশ্নের উত্তর লিখেছিলে সব যেন লিখে ফেলতে পারো। এই বলে রেশমি ম্যাডাম সেখান থেকে চলে যায়। এভাবে পরীক্ষা দিতে আমি কাউকে দেখিনি। আমার মা বাবা যদি জানতো স্কুলে এরকম বন্যা হয়েছে তাহলে আমাকে পরীক্ষা দিতেই পাঠাতো না। সারা গ্রামে জল নেই আর স্কুলের মধ্যে এত জল, আমি তো কিছুই বুঝতে পারছি না। বিভিন্ন ছাত্রছাত্রীরা এভাবেই নিজেদের মধ্যে নানান রকমের সমালোচনা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সমস্ত ছাত্রছাত্রী নিজেদের পরীক্ষা সম্পূর্ণ করে যে যার মতো বাড়ি চলে যায়। স্কুলের বাইরে থেকে সমস্ত ঘটনা মনিলাল এবং তার লোকেরা দেখে আর রেশমি ম্যাডামের উপর প্রচন্ড রেগে যায়। এই মহিলাকে তো কিছুতেই দমানো যাচ্ছে না, বন্যা হয়ে গেলেও তাও পরীক্ষা থামালো না। এবার তো দেখছি অন্য ব্যবস্থা করতেই হবে। এইভাবে সবকিছু ছেড়ে বসে থাকলে আমাদের হাতে তো কিছুই আসবে না। স্কুলে বন্যা করিয়েও তো পরীক্ষা দেওয়া থামাতে পারলাম না, এবার কি করব? প্রথমেই তো বলেছিলাম রাতের বেলা স্কুল খালি থাকে, সেই সময় বোম মেরে স্কুলটা উড়িয়ে দিই, তাহলে না থাকবে বাস আর না থাকবে বাসি। কি বুদ্ধি! আহা, স্কুলটা বোম মেরে উড়িয়ে দিলে সবার প্রথমে সন্দেহ তো রাজশেখর বাবুর উপরেই যাবে, তখন তো আমরা সবাই ফাঁসবো। আর ওই ম্যাডাম যে ভয়ঙ্কর, স্কুল পড়ে গেলেও মাঠে বসে ছাত্রছাত্রীদের পরীক্ষা ঠিক নিয়েই নেবে। অন্য কিছু ভাবতে হবে রাজু। আমার মাথা কাজ করছে না, আপনি কিছু ভাবুন। কিছু বলতেও পারছি না আর কিছু করতেও পারছি না। আমার নিজের উপরই রাগ হচ্ছে। চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি কতগুলো টাকা হাতের কাছে এসেও ফিরে চলে যাচ্ছে। ধুর। রাজু এবং মনিলাল এই ভেবেই নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা করতে থাকে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। এখন যেহেতু বর্ষাকাল তাই প্রত্যেক দিনই বৃষ্টি হতে থাকে, কিন্তু এই বৃষ্টিতে সারা গ্রামের আনাচে কানাচে কোথাও জল না জমলেও বিকাশপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যেক দিন বন্যা হয়। আর এই বন্যার মধ্যেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হয়, কারণ রেশমি ম্যাডামের আদেশ যেভাবেই হোক পরীক্ষা দিতে হবে, পরীক্ষা বন্ধ হলে চলবে না। এরই মধ্যে একদিন রেশমি ম্যাডাম লক্ষ্য করে তাদের স্কুলের একজন ছাত্রী লাবণী পরীক্ষা দিতে আসেনি। এই, তোমাদের মধ্যে লাবণীর বাড়ির পাশে কে থাকো? তোমরা কেউ জানো ওর কি হয়েছে? ও আজকে পরীক্ষা দিতে আসেনি কেন? ক্লাসে ওঠার ইচ্ছে নেই নাকি? আমি লাবণীদের বাড়িতে গিয়েছিলাম ম্যাডাম, ও তো প্রত্যেকদিন আমার সাথেই পরীক্ষা দিতে আসে। আজকে ওদের বাড়িতে গিয়ে জানতে পারলাম ওর খুব জ্বর হয়েছে। প্রত্যেকদিন জলে পা ভিজিয়ে বসে থেকে ওর গায়ে হাত পায়েও বেশ ব্যথা হয়েছে, এই জন্যই আসতে পারেনি। ঠিক আছে, তোমরা যে যার মতো চুপচাপ করে পরীক্ষা দাও। অন্যান্য স্যার ম্যাডামরা রয়েছে, তোমাদের গার্ড দেবে। এখন আমি প্রশ্নপত্র নিয়ে লাবণীদের বাড়িতে যাব। ও নিজের ঘরে বসে আজকের পরীক্ষাটা দেবে। রেশমি ম্যাডাম প্রশ্নপত্র নিয়ে লাবণীদের বাড়িতে চলে যায়। রেশমি ম্যাডামকে দেখে লাবণীর মা প্রচন্ড রেগে যায়। আপনার সমস্যাটা কোথায় বলুন তো? প্রত্যেকদিন এভাবে বাচ্চাগুলোকে জলে ভিজিয়ে পরীক্ষা দেওয়াচ্ছেন কেন? এই তো আমার মেয়েটা এত অসুস্থ হয়ে গেল, এর দায়িত্ব কি আপনারা নেবেন? নিশ্চয়ই নেব বলেই তো এসেছি। আমি কখনো আমার দায় এড়িয়ে যেতে পছন্দ করি না। এখনো লাবণীদের পরীক্ষা কয়েকদিন বাকি। ও যদি এই কদিন পরীক্ষা দিতে না যেতে পারে তাহলে আমি বাড়িতে প্রশ্নপত্র নিয়ে এসে ওর পরীক্ষা নেব, আর ওর চিকিৎসায় যা খরচ হবে আমি দেব। আপনি কি মানুষ নন? কোনো মানুষ এত শক্ত হয় না। একটা বাচ্চা মেয়ে জ্বর, শরীর খারাপ, তবু আপনি তার পরীক্ষা নেওয়ার জন্য বাড়িতে প্রশ্নপত্র নিয়ে চলে এসেছেন। ছি ছি ছি। স্কুলে বন্যা না হলে লাবণী পরীক্ষাগুলো দিত তো, ব্যাস, তাহলে ঝড় জল ছেড়ে বাড়ির মধ্যে বসেই পরীক্ষাগুলো দিক, কিন্তু পরীক্ষা তো ওকে দিতেই হবে।
আপনার এই ঔদ্ধত্য আপনি নিজের কাছে রাখুন। আমার মেয়ে পরীক্ষা দেবে না, আমিও স্কুলে আমার মেয়েকে আর পড়াবো না। আপনাদের শিক্ষা ব্যবস্থা ভালো হলেও স্কুলের অবস্থা ভালো নয়। দিনের পর দিন স্কুলে বন্যা হয়ে জল জমে আছে, তবু আপনারা পরিষ্কার করার দায়িত্ব নিচ্ছেন না, উল্টো বাচ্চাগুলোকে ভিজিয়ে ভিজিয়ে ওদের পরীক্ষা নিচ্ছেন। এসব মেনে নেওয়া যায় না। আপনার হয়তো অর্থনৈতিক সঙ্গতি আছে, তাই আপনি আপনার মেয়েকে যেখানে খুশি ভর্তি করতে পারবেন, কিন্তু এই গ্রামের 80% বাবা মায়ের পক্ষে টাকা খরচা করে বড় বড় স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়ানোর সামর্থ্য নেই। সেই বাবা মায়েদের জন্য আমাকে স্কুল চালিয়ে যেতেই হবে, আর তাই জন্য লাবণীকেও পরীক্ষা দিতে হবে। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। স্কুলের বাকি বাচ্চাদের পড়াশোনার সাথে আমার মেয়ের পরীক্ষা দেওয়ার কি সম্পর্ক? রেশমি ম্যাডাম লাবণীর হাতে প্রশ্নপত্র তুলে দেয় এবং লাবণী পরীক্ষা দিতে শুরু করে। রেশমি ম্যাডাম এক এক করে লাবণীর মা মিনতি দেবীকে সমস্ত কথা বলতে থাকে। আজ থেকে প্রায় কয়েক মাস আগের কথা, যখন শহরের একজন বড় বিজনেসম্যান রাজশেখর বাবু রেশমি ম্যাডামের সঙ্গে তাদের স্কুলে দেখা করতে আসে। আপনি হয়তো আমাকে চেনেন না, তাই আপনাকে প্রথম থেকে সবটা খুলেই বলি। এই গ্রামের 90 থেকে 95% জমি আমার নামে। শহরে আমার অনেকগুলো স্কুল আছে, আর আমি চাই সেই রকম স্কুলেই বিকাশপুরেও খুলতে। তার জন্য আমি আপনাকে কি সাহায্য করতে পারি? না আমি আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো, আর নাই আপনার স্কুলের বাচ্চাদেরকে পড়ানোর দায়িত্ব নিতে পারবো। এসব আপনাকে কিছুই করতে হবে না। আপনি শুধু এমন কিছু একটা বন্দোবস্ত করে দিন যাতে স্কুলটা বন্ধ হয়ে যায়, আর তার জন্য আপনি যত টাকা চাইবেন আমি ততই দেবো। কারণ এই স্কুলটা যতদিন থাকবে ততদিন আমার স্কুল আমি খুলতে পারবো না, সেই জন্যই। আপনাদের গ্রামে একটা মাত্র সরকারি স্কুল, বিনা পয়সায় ছেলে মেয়েরা সেখানে পড়াশোনা শেখে। আপনি চান আমি সেই স্কুলটাও বন্ধ করে দিই? এই গ্রামের বাবা মায়েদের এত সামর্থ্য নেই যে আপনার তৈরি করা স্কুলে হাজার হাজার টাকা মাহিনা দিয়ে তাদের ছেলে মেয়েদের পড়াতে পারবে। সুতরাং আমার কাছ থেকে এটা আশা করা আপনি ছেড়ে দিন। আপনার মতো একজন জেদি মহিলার থেকে আমি এরকম উত্তরটাই আশা করেছিলাম, আর সেই কারণে শিক্ষামন্ত্রীর সাথে আমি আগেই কথা বলে এসেছি। উনি জানিয়ে দিয়েছেন আপনারা স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই পড়াশোনায় কাঁচা, তাই যদি এবারের পরীক্ষায় 100% ছাত্রছাত্রীরা পাস করতে পারে তাহলে আমি পুরো স্কুলটাই হাতিয়ে নিতে পারবো। এবার তাহলে আর প্রধান শিক্ষিকা চেয়ারে বসে বিশ্রাম করলে হবে না, প্রত্যেকটা ক্লাসে গিয়ে আমাকেই পড়াতে হবে দেখছি, কারণ সবাইকে পাস তো আমি করিয়েই ছাড়বো। এই ঘটনার পর রাজশেখর বাবু সেখান থেকে চলে গেলেও সে গ্রামের নামকরা গুন্ডা মনিলাল এবং তার লোকজনদের সঙ্গে দেখা করে। তোমরা যদি এদের পরীক্ষা কোনোভাবে বানচাল করতে পারো, আর আমি যদি এখানে স্কুল তৈরি করতে পারি, তাহলে আমি তোমাদেরকে এত টাকা দেবো যে তোমাদের 7 পুরুষ বসে খাবে। তোমরা কাজটা করবে কিনা বলো? তা না হলে শহরে এরকম অনেক লোকজন আছে এইসব কাজ করার মতো। তাও কত টাকা দেবেন? বুঝতেই তো পারছেন এই কাজটা খুব সাধারণ হবে না, আমাদের অনেক লোকবলের প্রয়োজন হবে, তাই জিজ্ঞাসা করছি। 2 কোটি টাকা যথেষ্ট হবে না আরো লাগবে? 2 কোটি টাকা শুধু তোমার আর তোমার লোকজনদের, বাদ বাকি ওদের পরীক্ষা বানচাল করার জন্য যা যা লাগবে আমি সবকিছুই দেবো। 2 কোটি টাকা? সত্যি বলছেন? তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কাজ হয়ে যাবে। তবে হ্যাঁ, কাজের আগে অর্ধেক টাকা দিতে হবে। রাজশেখর বাবু মনিলালের কথায় রাজি হয়ে যায় এবং তাকে অগ্রিম টাকাও দিয়ে দেয়। একদিকে রেশমি ম্যাডাম তার ছাত্রছাত্রীদের ভালোভাবে পরীক্ষায় পাশ করানোর জন্য দিন রাত এক করে খাটতে থাকে, অন্যদিকে মনিলাল এবং তার গুন্ডারা প্রত্যেকদিন কোনো না কোনো নতুন সমস্যা সৃষ্টি করে স্কুলের পরীক্ষা বাতিল করার চেষ্টা করে। কোনোদিন স্কুলে কারেন্ট চলে যায়, আবার কোনোদিন স্কুলের প্রশ্নপত্র হারিয়ে যায়। এত কিছু করেও যখন তারা পার পায় না, তখন চারিদিকে বর্ষার জমা জল পাম্পের সাহায্যে রেশমি ম্যাডামের স্কুলে জমা করতে থাকে। স্কুল যতই পরিষ্কার করা হয় ততই তারা স্কুলটাকে নোংরা করতে থাকে। ওই নোংরা পচা জলের মধ্যেও রেশমি ম্যাডাম স্কুলের পরীক্ষা বাতিল করে না। সমস্ত কথা শুনে লাবণীর মা মিনতি দেবী রেশমি ম্যাডামের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আপনি আমাদের ছেলে মেয়েদের জন্য এত কিছু করছেন, আর আমি এভাবে আপনাকে অপমান করলাম। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। আমার মেয়ে অসুস্থ হলেও ও বাড়িতে বসেই পরীক্ষা দেবে, আর আমি আমার স্বামীকে বলে চেষ্টা করব যেন স্কুলটা তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া সম্ভব হয়। মিনতি দেবী নিজের কথা রাখে, সে তার স্বামীকে বলে লোকজন জড়ো করে স্কুলের জল পরিষ্কার করায়। সমস্ত বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলে সুন্দরভাবে তাদের বাকি পরীক্ষাগুলো দেয়। সব পরীক্ষা তো হয়ে গেছে, এবার শুধু রেজাল্ট আসার অপেক্ষা। এবারের রেজাল্ট চেক করতে শহর থেকে লোক আসবে, শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে আমি কোনো ছাত্রছাত্রীকে নিজের খুশি মতো নাম্বার দিয়ে পাশ করাইনি। এবার সবকিছু উপরওয়ালারই হাতে। সমস্ত নিয়ম মেনে রেজাল্ট তৈরি হলে সবাই অবাক হয়ে যায় এই দেখে যে প্রত্যেকটা স্টুডেন্ট কম বেশি নম্বর পেয়ে হলেও পাশ করেছে। এই বছর কারোর রেজাল্টে কোনো লাল কালি পড়েনি। রেশমি ম্যাডাম সহ বাকি ছাত্রছাত্রীরা খুশিতে আনন্দে কাঁদতে থাকে। রাজশেখর বাবুর পরিকল্পনা আর সফল হয় না। মনিলাল এবং তার গুন্ডাদেরও লোভের মাসুল গুনতে হয়।